প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ল্যাবের আরও একটি নতুন লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের লেকচারে আমরা এসএসসি ফিজিক্সের পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যাসকেলের সূত্র। তবে প্যাসকেলের সূত্র শুরু করার আগে আমরা প্যাসকেলের সূত্র বর্ণনা করার জন্য রিলেটেড কিছু যন্ত্রপাতি সম্পর্কে একটু জেনে আসব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে একটি সিরিজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সিরিঞ্জের দুটি অংশ আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি। আমাদের ডান হাতের এই অংশটিকে আমরা বলি পিস্টন, যার সাহায্যে আমরা এই সিরিঞ্জে বল প্রয়োগ করি বাইরে থেকে, কেমন। আর আমরা বাম হাতে যে অংশটি দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটা পাত্রের সাথে তুলনা করতে পারি, কারণ এর ভেতরের ফাঁপা জায়গার ভেতরে আমরা তরল বা বায়বীয় পদার্থকে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সিরিঞ্জের এই অংশের নাম আসলে সিলিন্ডার, কারণ এটা সিলিন্ডার আকৃতির বস্তু, কারণ এর একটা উচ্চতা রয়েছে এবং ভেতরে এর ফাঁকা জায়গা রয়েছে। ওকে, তার মানে এটি হচ্ছে ফাঁপা একটি সিলিন্ডার আমরা বলতে পারি। এখন ঘটনা হচ্ছে যে আমরা এই পিস্টনের সাহায্যে এই সিরিঞ্জের মধ্যে, অর্থাৎ সিলিন্ডারের এই ফাঁপা অংশের ভেতরে বাতাস বা তরল পদার্থ রাখতে পারি এবং আমরা এই পিস্টন দিয়ে বাতাস বা তরল পদার্থকে চাপ প্রয়োগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সিরিঞ্জের প্রথম প্রান্তে এই যে মুখটি ছিল সেটি আটকে রেখেছি। এর ভিতরে একটি বেলুন আপনারা দেখতে পাচ্ছেন, যেটাও আমাদেরকে বাতাস এই প্রথম প্রান্ত থেকে নির্গত হতে বাধা দিবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পিস্টনটি সেট করছি এবং আমরা এখানে বল প্রয়োগ করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পিস্টনটিকে আমরা বল প্রয়োগ করেও বেশি সামনের দিকে আগাইতে পারতেছি না, কারণ এর ভেতরে বাতাস কিন্তু আবদ্ধ অবস্থায় আছে। তাহলে আমরা বাতাসের উপর চাপ প্রয়োগ করে আসলে বাতাসকে সংকুচিত করতে পারছি না ঠিক মতো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্যাসকেলের সূত্রে এই যে সিলিন্ডার এবং পিস্টন, বারবারই এই কথাগুলো আসবে। আমরা ক্লিয়ার এটার একটা ধারণা পেয়েছি যে আসলে পিস্টনটি কিভাবে বল প্রয়োগ করে, বা কোনো একটা সিলিন্ডারের মধ্যে বা আবদ্ধ পাত্রের মধ্যে কিভাবে আমরা তরল বা বায়বীয় পদার্থকে আবদ্ধ করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা প্যাসকেলের যে স্টেটমেন্ট সেটা একটু দেখে আসার চেষ্টা করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে বলা হচ্ছে যে বদ্ধ পাত্রে, তার মানে আমাদেরকে এমন একটা পাত্র নিতে হবে যে পাত্রটিকে চারিদিক থেকে বদ্ধ করে রাখা যায়, কোনো পৃষ্ঠ বা কোনো জায়গা যেন উন্মুক্ত না থাকে। উন্মুক্ত থাকলেও সেটি আমরা পিস্টন বা অন্য কোনোভাবে সেটাকে কি করে রাখবো, বদ্ধ করে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, এই বদ্ধ পাত্রে আমরা তরল পদার্থ রাখবো। আমরা এই কারণে এটাকে বলতেছি বদ্ধ পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসকেলের সূত্রকে পড়ার জন্য এখানে আসলে তরল পদার্থই ব্যবহার করব। তাহলে আমরা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করি, তাহলে সেই চাপ কিছুমাত্র না কমে, প্রিয় শিক্ষার্থীরা, সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বদ্ধ পাত্রে যখন তরল পদার্থকে আবদ্ধ করব এবং আমরা যদি বাইরে থেকে কোনোভাবে ওই তরল পদার্থের কোনো অংশের উপর, মানে পাত্রের উপরেই কোনো অংশের উপর, তরল পদার্থের কোনো অংশের উপর যদি আমরা চাপ প্রয়োগ করতে পারি, তাহলে আমরা যে চাপটা প্রয়োগ করব সেই চাপটা কোনো অংশে কমে যাবে না, বরং ওই তরল পদার্থের মধ্যে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বলতেছি যে তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে, তার মানে আমরা তো একটা বদ্ধ পাত্রের মধ্যে তরল বা বায়বীয় পদার্থকে আবদ্ধ করেছিলাম, তাই না? তাহলে আমরা যে চাপটা প্রয়োগ করব সেই চাপটা তো সব দিকে সঞ্চালিত হবে, এবং গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট হচ্ছে ওই যে চাপ তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সঞ্চালিত হচ্ছে, ঠিক আছে, এটা আসলে ওই তরল বা বায়বীয় পদার্থ যে পাত্রের মধ্যে আবদ্ধ থাকে সেই পাত্রের দেওয়ালের সাথে লম্বভাবে কাজ করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনাদেরকে লাইভ বোঝানোর চেষ্টা করব আসলে যে তরল পদার্থের যে আবদ্ধ পাত্র এবং আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করব এবং সেটা কিভাবে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং কিভাবে সেটা পাত্রের দেওয়ালের সাথে লম্বভাবে কাজ করে, এটা আপনাদেরকে আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাহলে প্যাসকেলের সূত্রটাকে আমরা আরেকবার একটু রিপিট করছি। আমরা বলছি বদ্ধ পাত্রে আমরা আবদ্ধ করব তরল বা বায়বীয় পদার্থকে এবং তারপর ওই তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে যে কোনো অংশের উপর যে কোনো জায়গায় আমরা চাপটা প্রয়োগ করব। সেই চাপ কোনো অংশে কিছু মাত্রায় কমে যাবে না, বরং তরল বা বায়বীয় পদার্থের মধ্যে সমানভাবে সব দিকেই সঞ্চালিত হবে।
এবং পাত্রের যে সংলগ্ন দেওয়াল সেখানে এই চাপটা লম্বভাবে কাজ করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে আমরা একটি আবদ্ধ পাত্র নিয়েছি, আপনারা খেয়াল করছেন। এই আবদ্ধ পাত্র যেটি ফ্লাক্সের মতো দেখতে, এই পাত্রের একটি প্রান্ত অবশ্য মুক্ত আছে, এই প্রান্তটাকে আমরা বলতে পারি মুক্ত, কিন্তু আপনারা এখানে খেয়াল করবেন এখানে একটি পিস্টন রয়েছে। এই পিস্টনটির সাহায্যে আমরা এই পুরো পাত্রটাকে এখন বলতে পারি যে বদ্ধ, এবং আমরা এই পাত্রের মধ্যে কিন্তু তরল পদার্থকে আগে থেকেই রেখেছি, পিস্টন দ্বারা এটাকে বদ্ধ করেছি। এখন আমরা কি করব, এই পিস্টনটির উপরে আমরা বলটা প্রয়োগ করব। আমরা পিস্টনটির উপরে বল প্রয়োগ করব। এখন পিস্টনটির উপরে যখন আমরা বল প্রয়োগ করব, তখন পিস্টনটি বাইরে থেকে বল প্রয়োগ করার কারণে তখন এখানে আপনারা খেয়াল করেন আমরা একটা বল প্রয়োগ করছি, আর এইখানকার বা এই পিস্টনের একটি ক্ষেত্রফল রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা বলতে পারি এখানে একটি চাপ অনুভূত হবে F/A। এই চাপটা এই তরল পদার্থের এখানে যে চাপটা অনুভূত হবে, সেই চাপটা তরল পদার্থের মধ্যে সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। তার মানে আমরা বলতে পারি যে আমরা পিস্টন দিয়ে চাপটা প্রয়োগ করছি শুধু এই বরাবর। ওকে, তাহলে চাপটা তো শুধু নিচের দিকে এই দিকে সঞ্চালিত হবে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম হবে না। কি হবে, এই তরল পদার্থের সব দিকেই আমরা বলতে পারি চাপটা সমানভাবে সঞ্চালিত হবে, সমানভাবে সঞ্চালিত হবে। তার মানে যদি 10 প্যাসকেল চাপ এখানে অনুভূত হয়, ওই 10 প্যাসকেল চাপ কিন্তু কমে যাবে না, 10 প্যাসকেল চাপই চারিদিকে ছড়িয়ে পড়বে সমানভাবে প্রিয় শিক্ষার্থীরা। আর এই সমানভাবে ছড়িয়ে পড়ার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পাত্রে কতগুলো ছিদ্র রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। সবগুলো ছিদ্র দিয়ে কিন্তু তরল পদার্থ নির্গত হবে। আপনাদের কাছে প্রশ্ন, যদি প্যাসকেলের এই সূত্রটা কাজ না করত, তাহলে সবগুলো ছিদ্র দিয়েই কেন আসলে তরল পদার্থ বের হবে বা নির্গত হবে? কারণ আমি যদি চাপটার দিক সব দিকে সমানভাবে সঞ্চালিত না হতো, তাহলে তো শুধুমাত্র এই নিচের বা এই আশেপাশের ছিদ্রগুলো দিয়ে আসলে তরল পদার্থ নির্গত হইতো। কিন্তু চাপ যদি শুধু নিচের দিকে, কিন্তু ছিদ্রের তো আসলে অন্য জায়গায়, তাই না? তাহলে সেই চাপের দিক তো আসলে এই ছিদ্রের দিকে যাচ্ছে না, তাহলে এই পাশ দিয়ে কেন তরল পদার্থগুলো নির্গত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আসলে প্যাসকেলের স্টেটমেন্টটাই আসলে সত্য, যে যখন আমরা তরল পদার্থের উপরে চাপ প্রয়োগ করব, সেই চাপটা তরল পদার্থের মধ্যে সব দিকেই সমানভাবে সঞ্চালিত হবে, যে জন্য বিভিন্ন অবস্থানে যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রগুলো থেকে আমরা তরল পদার্থ নির্গত হতে দেখব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এই বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার করতে চাই। তাহলে আসুন আমরা এক্সপেরিমেন্টে চলে যাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিমেন্টটিকে দুটি অংশে ভাগ করেছি। প্রথম অংশে আমরা একটি সিম্পল বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি পানির ক্যান রয়েছে, যার অর্ধেক অংশটা আমরা কেটে বাদ দিয়েছি এবং আমরা উপরের অংশটাকে একদম মুক্ত রেখেছি। এটা বদ্ধ পাত্র না। আর আমরা এই পাত্রের একদম নিচের অংশে, একদম পাত্রের নিচতল থেকে সমান উচ্চতায় আমরা কতগুলো ছিদ্র করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, প্রায় সেম আকৃতির ছিদ্রগুলো পাত্রের নিচ থেকে একদম সেম উচ্চতায় রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাত্রটিকে একটি বস্তুর উপরে এখানে রেখে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বিষয়টি বোঝানোর জন্য। তো আমরা এখানে পাত্রটি রাখলাম। আমরা এখন এই পাত্রের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা দেখবেন এই পাত্রের যে ছিদ্রগুলো, সেই ছিদ্রগুলো থেকে, সব ছিদ্রগুলো থেকেই একই সাথে কিন্তু তরল পদার্থ অর্থাৎ পানি কিন্তু নির্গত হবে এবং পাত্রের দেওয়ালের সাথে কিন্তু লম্ব থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু খেয়াল করুন, আমি এর ভিতরে এখন পানি ঢালার চেষ্টা করতেছি। ওকে, সবাই একটু খেয়াল করুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পানি ঢালতেছি, আমরা দেখতেছি সব ছিদ্র দিয়েই কিন্তু পানিগুলো নির্গত হচ্ছে এবং কাছাকাছি অঞ্চলে, পাত্রের দেওয়ালের কাছাকাছি অঞ্চলে দেখেন লম্বভাবে নির্গত হচ্ছে। একটু দূরে গিয়েও বাঁকাভাবে পড়ছে, কিন্তু পাত্রের দেওয়াল থেকে কিন্তু একদম লম্বভাবেই নির্গত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে যখন তরল পদার্থ কোনো পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে, তখন কিন্তু সে পাত্রের দেওয়ালের সাথে লম্বভাবেই কাজ করতে পারে এবং ওই তরল পদার্থ পাত্রের বা তরল পদার্থের মধ্যে যে বলটা আমরা বা চাপটা আমরা বাইরে থেকে প্রয়োগ করব, সেই চাপটা লম্ব থাকবে এবং সব দিকেই তরল পদার্থের সব দিকেই সমানভাবে সঞ্চালিত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্র্যাকটিক্যালের দ্বিতীয় অংশে আমি আপনাদেরকে একটি পাত্র দেখাতে চাই। তো আমরা একটু খেয়াল করব সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা পাত্র দেখতে পাচ্ছি। এই পাত্রটি এটা স্পেশালভাবে তৈরি করা। ঠিক আছে, আপনারা এই পাত্রটির উপরের দিকে একটি অংশ দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে আমরা এই ছিদ্রের মাধ্যমে আমরা তরল পদার্থ এর ভেতরে প্রবেশ করাইতে পারবো। ওকে,
এবং আপনারা আমাকে বলতে পারেন স্যার তাহলে পাত্রটা আবদ্ধ হবে কিভাবে? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই যে অংশটা দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে বা যে ছিদ্রের মাধ্যমে আমি তরল পদার্থের ভিতরে প্রবেশ করাবো, এই অংশটা আমরা আটকে দিলেই, যদি আমরা এটা আটকে দিতে পারি, তাহলে এটা একটা আবদ্ধ পাত্র হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পাত্রের নিচের অংশের দিকে বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি একদম ছোট ছোট কিছু ছিদ্র, একদম কিছু ছোট ছিদ্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে ছিদ্রগুলো কিন্তু সুসজ্জিত নয়, এলোমেলোভাবে বিভিন্ন দিকে। তার মানে আমরা যদি এভাবে চিন্তা করি, যদি এভাবে আমরা আপনাদেরকে দেখাই, তাহলে আমরা দেখবো একটা ছিদ্র এখানে, একটা এখানে, একটা এখানে, একদম এলোমেলোভাবে ছিদ্রগুলো করা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন পাত্রে যদি আমরা তরল পদার্থ রাখি, ওকে আমরা এই পাত্রে তরল পদার্থ রাখতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাত্রে তরল পদার্থ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পাত্রটা দ্বিতীয় অংশ, যার মাধ্যমে আমরা এই পাত্রটার উপরের মুখকে বন্ধ করে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিন্তু এটা একটা আবদ্ধ পাত্র হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যে অংশটা দিয়ে এখানে বন্ধ করতেছি, এইটা কিন্তু আসলে এই পাত্রের পিস্টন যে অংশটা আমরা বলি, সেই অংশটা। আপনারা এখানে একটু খেয়াল করবেন, আমাদের এইখানে কিন্তু একটি পিস্টন আমরা দেখতে পাচ্ছি। এই পিস্টনের মাধ্যমে আমরা আসলে এখানে বলটা প্রয়োগ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাত্রের এই অংশে, নিচের অংশে আমরা কিন্তু তরলকে আবদ্ধ রেখেছি। আপনারা একটু খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা পিস্টন দ্বারা যখন বলটা প্রয়োগ করব, তখন সব কয়টা ছিদ্র দিয়েই আসলে তরল পদার্থ কিন্তু নির্গত হবে। সব কয়টা ছিদ্র দিয়েই কিন্তু তরল পদার্থ নির্গত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, রেডি, 1 2। আপনারা দেখতে পাচ্ছেন তরল পদার্থ কিন্তু সব কয়টা ছিদ্র দিয়ে বের হচ্ছে। আমরা চাপটা কিন্তু প্রয়োগ করছি সোজা, ছিদ্রগুলো কিন্তু এলোমেলো, ছিদ্রগুলো কিন্তু এলোমেলো। তাহলে সব ছিদ্র দিয়েই কেন তরল পদার্থ নির্গত হচ্ছে? কারণ প্যাসকেলের স্টেটমেন্টটাই সত্য, তরল পদার্থের উপরে যখন আমরা চাপ প্রয়োগ করব, সেই চাপটা তরল পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, পাত্রের দেওয়ালের সাথে লম্বভাবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এগেইন আমরা প্র্যাকটিক্যালটা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই পিস্টনের সাহায্যে, পিস্টন অংশটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে পিস্টন অংশটা দিয়ে আমরা বল প্রয়োগ করব। আপনারা মনোযোগ রাখবেন এই নিচের অংশগুলোতে, যে ছিদ্রগুলো দিয়ে তরল পদার্থ, সব ছিদ্র দিয়ে সব পাশ দিয়ে তরল পদার্থ আসলে নির্গত হচ্ছে কিনা, এটা আপনারা একটু খেয়াল করবেন। ওকে রেডি প্রিয় শিক্ষার্থীরা, 1 2। আপনারা খেয়াল করছেন সব কয়টা ছিদ্র দিয়ে কিন্তু তরল পদার্থ বের হচ্ছিল, এবং তরল পদার্থ যখন ছিদ্র দিয়ে বের হচ্ছে, তখন কিন্তু পাত্রের দেওয়ালের সাথে সে লম্ব। এগেইন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি সবাই, আমরা তরল পদার্থ কিন্তু সব কয়টা ছিদ্র দিয়েই নির্গত হচ্ছে, এবং পাত্রের দেওয়ালের সাথে কিন্তু সে লম্বভাবেই কাজ করতে পারছে। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম, যদি বদ্ধ পাত্রে আবদ্ধ তরল পদার্থের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়, তাহলে সেই চাপের কোনো অংশই কমে যায় না, বরং পাত্রের তরলের মধ্যে সব দিকেই সমানভাবে সঞ্চালিত হয়, এবং সংলগ্ন পাত্রের দেওয়ালে ওই চাপটা কিন্তু লম্বভাবে কাজ করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা এখন যে কাজটা করব সেটি হচ্ছে, আমরা বিভিন্ন ছবির মাধ্যমে বা আমরা বিভিন্ন যুক্তির মাধ্যমে এই বিষয়টিকেই প্রমাণ করার চেষ্টা করব যে চাপ তরলের সব দিকেই সমানভাবে সঞ্চালিত হতে পারে, এবং দেওয়ালের সাথে সেটি লম্ব থাকতে পারে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করছি এক্সপেরিমেন্টের মাধ্যমেও আমরা প্যাসকেলের সূত্রটি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসকেলের যে স্টেটমেন্ট সেটা ছিল, যদি বদ্ধ পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের যে কোনো অংশের উপর বাইরে থেকে আমরা চাপ প্রয়োগ করতে পারি, তাহলে সেই চাপ কোনো অংশে না কমে তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, এবং যে পাত্রের সংলগ্ন দেওয়াল, সেখানে এই চাপটা লম্বভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, এক্সপেরিমেন্টের পর আসুন এবার আমরা চিত্র এবং লজিকের মাধ্যমে প্যাসকেলের সূত্রটি অনুধাবন করে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সেকেন্ড যে স্লাইডটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে এখানে একটি পাত্র দেখতে পাচ্ছি, যে পাত্রের মধ্যে আমরা একটি তরল, তার মধ্যে একটি বস্তুকে ডুবিয়ে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এই পাত্রটির মধ্যে যখন আমরা তরলে বস্তুটিকে ডুবিয়েছি, তখন ওই তরল এই বস্তুটির প্রত্যেকটা তলে, আমরা এখানে 5টি তল দেখতে পাচ্ছি, এই বস্তুটির পেছনে আরো একটি তল রয়েছে, সেখানেও কিন্তু তরল অবশ্যই কি করছে? চাপ প্রয়োগ করছে। তার মানে কোন একটা বস্তু তরলে ডুবাইলে বস্তুটি সকল দিক থেকে এই তরল কর্তৃক চাপ অনুভব করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই স্ক্রিনে আরো একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমাদের
একটি আবদ্ধ পাত্র একটু ভিন্ন সিস্টেমে তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, একটি আবদ্ধ পাত্রের কতগুলো গেট রাখা হয়েছে এবং যেগুলো পিস্টনের মাধ্যমে আটকানো। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা পিস্টনগুলো খুলে ফেলি, এই যে 1টা 2টা 3টা 4টা গেটে, তাহলে আমরা এটা কিন্তু আর বদ্ধ পাত্র বলতে পারবো না। আমরা পাত্রটি তৈরি করেছি, পাত্রটি 4টা জায়গায় 4টা গেট ছিল, সেখানে আমরা গেট লাগাই দিছি পিস্টন হিসাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এই পিস্টনগুলো কোনো সিলিন্ডারের মধ্যে কোনো কিছুর মধ্যে কি করতে পারে, ঘর্ষণহীনভাবে ওঠানামা করতে পারে। যখন এই পিস্টনটি নামে অথবা ওঠে, তখন ওই পিস্টনের পাশ দিয়ে বাতাস বা তরল কিন্তু লিক হতে পারবে না, লিকেজ ঘটবে না কোনো। ওকে, তার মানে সে সম্পূর্ণ সিলিন্ডারটিকে ঘষে তরল বা বায়ু থেকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে, আবার সামনের দিকে ঠেলে নিয়ে আসবে পেছনের দিকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা গেট, পিস্টন যুক্ত গেট আমরা এখানে তৈরি করেছি। তার প্রথম যে গেটটি, ঠিক আছে, আমাদের এখানে ফার্স্ট যে গেটটি আমরা দেখতে পাচ্ছি তার ক্ষেত্রফল হচ্ছে এ। আমরা সেকেন্ড যে গেটটি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তার ক্ষেত্রফল হচ্ছে প্রথম গেটটির দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় যে গেটটি দেখতে পাচ্ছি অর্থাৎ থার্ড গেট, আমরা সেটা দেখতে পাচ্ছি যে প্রথমটির থেকে 3 গুণ, এবং চতুর্থ যে গেটটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ফোর্থ গেট, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষেত্রফলটি, গেটের ক্ষেত্রফল আসলে প্রথম ক্ষেত্রফলের 4 গুণ। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি গেটের ক্ষেত্রফল ভিন্ন, সো এই 4টা গেটকে খুলতে ভিন্ন ভিন্ন বলের প্রয়োজন হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়তে চাই, যদি আমরা এই পাত্রের মধ্যে কোনো আবদ্ধ, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আবদ্ধ তরল পদার্থ রেখেছি অর্থাৎ পানি রাখছি, সে এটা বোঝানো হয়েছে, এবং আমরা এই যে প্রথম যে পিস্টনটি রয়েছে সেই পিস্টনটির মাধ্যমে আমরা এখানে এফ বল প্রয়োগ করব, আমরা এফ বল প্রয়োগ করব এ ক্ষেত্রফলের উপর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে পিস্টনটি আমরা দেখব, এই পিস্টনটি কিন্তু কি হবে, নিচের দিকে নেমে আসবে। এই পিস্টনটি কিন্তু আর তার পূর্বের অবস্থানে থাকবে না। তার মানে সে যদি এম অবস্থানে থাকে, তাহলে সে এই বল প্রয়োগ করার কারণে নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে আসবে এন অবস্থানে। অর্থাৎ আমরা বলতে পারি যে এ ক্ষেত্রফলে বল অনুভব করবে এফ, তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে এই বলটা অনুভূত হবে এফ বাই এ। প্রিয় শিক্ষার্থীরা, এইটাকেই আসলে আমরা বলি প্রেসার বা চাপ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ফার্স্ট পিস্টনে এফ পরিমাণ বল এ ক্ষেত্রফলে দেওয়ার কারণে এখানে পি পরিমাণ চাপ অনুভূত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই পি পরিমাণ চাপ প্যাসকেলের সূত্র অনুযায়ী সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই চাপটা অনুভূত হওয়ার কারণে আমরা সাথে সাথে দেখব এই পিস্টনটি এই দিকে খুলে যাচ্ছে, এই পিস্টনটিও এই দিকে খুলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের থার্ড পিস্টনটিও নিচের দিকে খুলে যাবে। যদি চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত না হইতো, যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকেই যদি চাপটা সঞ্চালিত হতো, তাহলে তো শুধু এই সামনের গেটটাই খুলতো, কারণ এটা এই থার্ড গেটের বরাবর, তাই না? তাহলে তো এই পিস্টনটাই শুধু ভেতর থেকে বাইরের দিকে বের হয়ে আসতো। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে সব পিস্টনটি কিন্তু, অর্থাৎ বাকি যে 3টা পিস্টন, সেই 3টা পিস্টন কিন্তু বাইরের দিকে খুলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, কেন এমন হচ্ছে? কারণ ওই যে প্যাসকেল স্টেটমেন্ট, ওখানে বলা হচ্ছে যে চাপটা তরল পদার্থ অনুভব করবে সেই চাপটা সব দিকেই সমানভাবে সঞ্চালিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, ওকে ফাইন, আমরা বুঝছি সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়েছে, কিন্তু সব দিকে সমানভাবে সঞ্চালিত হইলে চাপের পরিমাণ কি বাড়বে? নো, চাপের পরিমাণ সমান থাকবে। যে পরিমাণ চাপ এখানে অনুভূত হয়েছে, এই চাপের পরিমাণটা কিন্তু বাড়বে অথবা কমবে না, এই চাপের পরিমাণটা সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। তাহলে প্রশ্নটা হলো যে এই যে ফোর্থ যে গেটটা, এটা তো এই ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে এই গেটটা খুলতে বেশি বল লাগবে। এই গেটটা 3 গুণ, এটা খুলতে বেশি বল লাগবে। এইটা দ্বিগুণ, এটা খুলতেও এখানে যে বলটা আমরা দিচ্ছি এফ, তার থেকে বেশি বল লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, চাপ তো সমান, তাহলে কিভাবে বেশি বল আমরা পাচ্ছি? গেটটা কেমনে কেমনে খুলতেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু ম্যাথমেটিক্যালি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমি আশা করি আপনাদের আমি বুঝাইতে পারবো। আমরা একটু আগে দেখলাম যে আমরা বলতেছি পি ইকুয়াল টু এফ বাই এ, ঠিক আছে, চাপ। তাহলে আমরা বলবো এখন এফ ইকুয়াল টু পি ইন্টু এ। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসকেলের সূত্র অনুযায়ী চাপ কিন্তু সেম থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সেম থাকবে। বেশি ক্ষেত্রফলের উপর ওই চাপটা ছড়িয়ে পড়বে।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে এখানে আমরা বলতে পারি যে যদি এই কথাটা আমরা চিন্তা করি, অর্থাৎ এই সূত্রটা যদি আমরা এখন ব্যবহার করি, তাহলে এখানে তো বল এই এফ দিয়ে কি এ ক্ষেত্রফলের পিস্টনটাকে সরানো গেছিল, কিন্তু এই পরিমাণ বল দিয়ে, অর্থাৎ এফ পরিমাণ বল দিয়ে এটা কিন্তু এই চতুর্থ গেটের যে পিস্টনটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি কিন্তু সরানো যাবে না। যাবে, কারণ এই গেটটি খুলতে তো অবশ্যই বেশি বল লাগবে, কারণ এর ক্ষেত্রফল বেশি। ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন বলতে পারি যে এই গেটটা খুলতে কত বল লাগবে। তাহলে আমরা বলতে পারি পি ইকুয়াল টু এফ ইকুয়াল টু পি ইন্টু এ, তাই না? তার মানে প্রিয় শিক্ষার্থীরা চাপ কিন্তু সমান থাকবে, কিন্তু এখানে যে প্রবলেমটা সেটি হচ্ছে ক্ষেত্রফল কয় গুণ? আগের ক্ষেত্রফলের 4 গুণ। তার মানে এই এর 4 গুণ এটা। তার মানে আমরা এখানে বলতে পারি এই এর পরিবর্তে, অর্থাৎ চতুর্থ যে গেট তার পিস্টনের জন্য আমরা বলের পরিমাণটা হিসাব করতে চাই, তাহলে এফ ইকুয়াল টু পি ইন্টু এ প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, এ প্রাইম যদি আমি লিখি, তাহলে এ প্রাইমের পরিবর্তে আমাকে এখানে লিখতে হবে 4 ইন্টু এ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 পি ইন্টু এ। তাহলে আপনারা একটু চিন্তা করুন, 4 এই পি ইন্টু এ এটা মানে কি? পি ইন্টু এ মানে কিন্তু এফ, এটা আমরা প্রথমে এখানে বের করে রাখছিলাম। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে চতুর্থ পিস্টনে এই যে পিস্টনটি সেটি কিন্তু বল অনুভব করছে প্রথম পিস্টনে যে বলটা আমরা প্রয়োগ করছিলাম তার 4 গুণ। অর্থাৎ এই পিস্টনটি খোলার জন্য যে বল, সেই বল চাপ সমান থাকলেও আমরা পাই। এর লজিকটা হচ্ছে যে চাপটা অনুভূত হচ্ছে তরলের মধ্যে, সেই চাপের কোনো অংশ কমে না গিয়ে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়া। তার মানে এখানে আপনি ছোট ক্ষেত্রফলের উপর বল দিয়েছেন, কিন্তু চাপটা সমান রেখে এই বড় ক্ষেত্রফলের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে গেছে। এই জন্য যে বলটা অনুভূত হচ্ছে সেই বলটা বেশি হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, চাপ একই, কিন্তু ক্ষেত্রফল যদি বড় হয় ওই একই চাপ ওই পুরা ক্ষেত্রফলের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে, সেজন্য অনুভূত বলটাও কিন্তু বেশি হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কিন্তু বুঝতে পারছি। আমরা যদি এবার এই 3 নম্বরে যাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানেও এটাকে এফ প্রাইম, আমরা চাপ বলতেছি পি, আর এ বলতেছি ক্ষেত্রফল বলতেছি এ প্রাইম। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, চাপ তো চেঞ্জ হয় নাই, কিন্তু ক্ষেত্রফল তো আর আলাদা, তাই না? প্রথম ক্ষেত্রফল ছিল এ, তার সাথে যদি এটা তুলনা করি তাহলে এটা হবে 3 ইন্টু এ, 3 গুণ বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে 3 পি ইন্টু এ। তার মানে আমরা এখানে বলতে পারি 3 ইন্টু এফ। তার মানে বলও আমরা 3 গুণ পাচ্ছি, তার মানে এই পিস্টনটিও খুলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে এখানে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু 2 ইন্টু এফ। তার মানে চাপ কিন্তু এখানে কোথাও চেঞ্জ হয় নাই, বাড়ে না বা কমে নাই, কিন্তু ক্ষেত্রফল যখন আমরা বেশি পাচ্ছি ওই চাপটা ওই ক্ষেত্রফলের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে গেছে, ফলে অনুভূত বলটাও বেশি হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসকেলের স্টেটমেন্ট, যখন আমরা তরল পদার্থের মধ্যে মানে আবদ্ধ পাত্রে তরল পদার্থ রাখবো, ওই তরল পদার্থের যে কোনো অংশের উপর বাইরে থেকে চাপ দিব, সেই চাপ কমে যাবে না, সমানভাবে সব দিকে সঞ্চালিত হবে। আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বা এই ব্যাখ্যার মাধ্যমেও আমরা বুঝতে পারি যে স্টেটমেন্ট যেটা দিয়েছিলেন প্যাসকেল সেটা সঠিক এবং সঠিকভাবেই কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্যাসকেলের সূত্র পড়লাম, আমরা যে অনুভব করার চেষ্টা করলাম এক্সপেরিমেন্ট এবং এই চিত্রের ব্যাখ্যার মাধ্যমে, ঠিক আছে, বাস্তবেও কিন্তু আমরা এই প্যাসকেলের সূত্রের প্রয়োগ দেখতে পাই। ঠিক আছে, প্যাসকেলের সূত্রের একটা অন্যতম সৌন্দর্যই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। ঠিক আছে, আমরা বল বৃদ্ধিকরণ নীতি এটা একটু পড়ার চেষ্টা করব। সেটি পড়ার আগে আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা গতিশীল কোনো বস্তুর ব্রেকিং সিস্টেমের কথা আমরা এখানে বলতেছি। আমরা এখানে খেয়াল করেন, এখানে একটা মানে পিস্টন, এই যে আমরা এখানে যখন প্রেস করছি তখন এই পিস্টনের মাধ্যমে এই তরল পদার্থের সামনের দিকে এখানে বল প্রয়োগ হচ্ছে। ওকে, এখন এই তরল পদার্থ এর ভেতর দিয়ে আসতেছে, এসে এইখানে যখন ছড়িয়ে পড়তেছে বেশি ক্ষেত্রফলে, তখন এই ঘূর্ণন চাকা কিন্তু প্রেসার বল পাচ্ছে, বেশি বল পাচ্ছে। এখানে যে বল দিছিলেন তার থেকে এখানে সেই বলটা বেশি অনুভূত হচ্ছে, ফলে এর গতি কিন্তু থামিয়ে দেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এরকম অনেক জায়গায় আসলে প্যাসকেলের এই বল বৃদ্ধিকরণ নীতি ব্যবহার করা হয়। আমরা যখন দেখি কোনো একটা গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, চাকা চেঞ্জ করতে হবে, তখন আপনারা দেখবেন ছোট একটা জগ ওখানে লাগাই দেওয়া হয়, লাগাই দিয়ে ঘোরানো হয়, এত বড় একটা গাড়ি উঁচু হয়ে যায়। তো শিক্ষার্থীরা, এখানেও কিন্তু আসলে প্যাসকেলের এই নীতি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, বল বৃদ্ধিকরণ নীতি। তো
তাহলে বল বৃদ্ধিকরণ নীতির স্টেটমেন্টটা আমরা একটু পড়ে আসার চেষ্টা করব, প্র্যাকটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি আমরা সেটা হিসাব করার চেষ্টা করব। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা প্রথমে এই যে আমাদের বল বৃদ্ধিকরণ নীতি অর্থাৎ প্যাসকেলের যে স্টেটমেন্ট তার প্রয়োগটা আমরা একটু দেখে আসি। আমাদের এখানে বলা হচ্ছে যে তরল পদার্থের ক্ষুদ্রতম অংশে, প্রিয় শিক্ষার্থীরা আমরা খেয়াল করব, তরল পদার্থের ক্ষুদ্রতম অংশে উপর যদি আমরা একটা পিস্টন দ্বারা বল প্রয়োগ করতে পারি, আমরা কোনো একটা তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর বল প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, বল প্রয়োগ করলে এর বৃহত্তর পিস্টনগুলোতে, মানে বড় পিস্টনগুলোতে আমরা ক্ষুদ্রতম অংশে বল প্রয়োগ করেছি। সেই বলটা যদি বৃহত্তর পিস্টনে আমরা আউটপুট হিসাবে পেতে চাই, তাহলে সেই বলটা, সেই বলের অর্থাৎ যে বলটা আমরা এখানে দিয়েছিলাম, অর্থাৎ আমরা যে বলটা ইনপুট দিয়েছিলাম, আমরা আউটপুটে এসে এই বলটা কিন্তু বহুগুণ পাবো, বেশি পাবো। তার মানে আমরা জানি চাপ সমান হবে, কিন্তু অনুভূত বল কম থেকে বেশি আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। আমরা স্টেটমেন্টটা আরেকবার পড়ার চেষ্টা করতেছি। তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা যে বল প্রয়োগ করব, এই বল বৃহত্তর পিস্টনগুলোতে বহুগুণে বেশি অনুভূত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটার জন্য আমরা আপনাদের জন্য একটা প্র্যাকটিক্যাল রেডি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, প্র্যাকটিক্যালটার জন্য আপনারা একটি সেটআপ দেখতে পাচ্ছেন। খুবই সিম্পল, আপনারা সবাই বাসায় এটা তৈরি করতে পারেন। কেমন? তো আমরা এখানে দুটি সিরিঞ্জ ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীরা, একটি সিরিঞ্জ, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা 25 ml এর একটি সিরিঞ্জ, যেটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এখানে দেখতে পাচ্ছি কম। ঠিক আছে? তার মানে আমরা যদি এই দ্বিতীয় সিরিঞ্জের কথা চিন্তা করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখব এই দ্বিতীয় সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা প্রথমটির থেকে বেশি। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 60 ml এর একটি সিরিঞ্জ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দুটি ভিন্ন ক্ষেত্রফল। এখন আপনি জিজ্ঞেস করবেন সেম ক্ষেত্রফল নিব না কেন? সেম ক্ষেত্রফলে আপনি সেম বল পাবেন। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলেই নিয়েছি ক্ষুদ্রতম অংশে পিস্টন দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন আপনাদের ক্লাসটা শুরু করেছিলাম তখন আপনারা কিন্তু এই সিরিজটা দেখেছিলেন এবং আপনাদের আমি বলেছিলাম সিরিঞ্জের এই অংশটাকে আমরা বলি হচ্ছে পিস্টন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বল বৃদ্ধিকরণ নীতি পড়ার জন্য আমরা এরকম চিত্রটি কিন্তু কল্পনা করতে পারি। ওকে, আমরা এখানে প্রথমে যে সিলিন্ডারটি অর্থাৎ C1 ছোট যে সিলিন্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিলিন্ডারটির ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই যন্ত্রটার, এই সিস্টেমটার একটি সিস্টেম আমরা আলাদাভাবে এখানে তৈরি করেছি। ঠিক আছে? তাহলে এইটি হচ্ছে আমাদের সেই ছোট সিলিন্ডার যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা পিস্টন দ্বারা বল প্রয়োগ করব। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ডান পাশে আরও একটি এরকম সিলিন্ডার দেখতে পাচ্ছি, যে সিলিন্ডারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। আমরা এখানে স্পষ্ট বলেছি যে ছোট সিলিন্ডারটার ক্ষেত্রফল A1, বড় সিলিন্ডার ক্ষেত্রফল A2। এখানে A2 A1 এর থেকে কিন্তু বেশি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এখানেও ঠিক তাই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে একটি পথ ব্যবহার করেছি প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু প্যাসকেলের সূত্রটি কিন্তু মুক্ত কোনো তলে আমরা বা পাত্রে এটা আমরা দেখাইতে পারবো না, আমাদের জন্য আবদ্ধ পাত্র লাগবে। তো আমরা এখানে দেখেন এই যান্ত্রিক সিস্টেমটাতে আমরা একটা পাইপ ব্যবহার করেছি এখানে প্লাস্টিকের। এই পাইপটি দ্বারা আমরা দুটো সিলিন্ডারকে সংযুক্ত করেছি, লাইক আমরা চিত্রে যেরকমটা দেখতে পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর এই সিলিন্ডারটির এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমরা আসলে বলতেছি পিস্টন। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি পিস্টন। ওকে, তাহলে এই পাশের এটাও হচ্ছে পিস্টন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এই তরল পদার্থের উপরে এখন এই ক্ষুদ্র পিস্টনে যদি আমরা বল প্রয়োগ করতে পারি, কম বল প্রয়োগ করতে পারি, ক্ষুদ্রতম পিস্টনে বল প্রয়োগ করতে পারি, তাহলে পিস্টনটা আমরা যদি এখানে প্রেস করি, তাহলে আমরা এখানে কিন্তু বল প্রয়োগ করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বলটা জন্য এখানে যে তরলটা আবদ্ধ ছিল তার উপর একটি চাপ কাজ করবে। ঠিক আছে, এই চাপটা এই তরল পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হবে, হয়ে এই যে বড় ক্ষেত্রফলে চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে বড় ক্ষেত্রফল এই পিস্টনটা
পুরো ক্ষেত্রফল জুড়েই এখানে যে অনুভূত চাপটা ছিল ছোট পিস্টনে, সেই চাপটা এখানে এসে এই বড় ক্ষেত্রফলে ছড়িয়ে যাবে, ফলে এই বড় পিস্টনটি একটি ঊর্ধ্বমুখী বল লাভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা নতুন আউটপুট একটা বল পাবো, যে বলটি হবে আমি ছোট পিস্টনে যে বল প্রয়োগ করেছিলাম তার থেকে বহুগুণ বেশি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এই এক্সপেরিমেন্টে আমরা আবার ফেরত আসবো, তার আগে আমরা এখানে ম্যাথমেটিক্যালি বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, চিত্রের মাধ্যমে আমরা গাণিতিকভাবে বোঝার চেষ্টা করব। আমরা এখানে এই পিস্টনে কিন্তু তরল পদার্থ নিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পুরো পাত্রে এখানে তরল পদার্থ ভর্তি। কেমন, ওকে ফাইন। আমরা এখন এই যে ছোট পিস্টন দ্বারা এই তরল পদার্থের অর্থাৎ A1 ক্ষেত্রফলে আমরা বল প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা বলতেছি F1 বল আমরা প্রয়োগ করব। তাহলে আমরা কি করেছি, আমরা A1 ক্ষেত্রফলে বল প্রয়োগ করেছি F1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একক ক্ষেত্রফলে এই অনুভূত বলের পরিমাণ হবে F1/A1, অনুভূত বলের পরিমাণ হবে F1/A1। তার মানে এই ছোট পিস্টন C1 পিস্টনটি একটা চাপ অনুভব করবে যার নাম হচ্ছে P1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি এই পিস্টনটিকে যখন আমরা বল প্রয়োগ করেছিলাম তখন পিস্টনটি ছিল M অবস্থানে। কেমন, আমরা বল প্রয়োগ করার কারণে P1 চাপ অনুভূত হওয়ার কারণে এই পিস্টনটি কিন্তু M অবস্থানে আর থাকতে পারবে না। এই পিস্টনটি অবশ্যই কিন্তু এই M অবস্থান থেকে নিচের দিকে সরে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা ধরে নিচ্ছি পিস্টনটি এখন N অবস্থানে রয়েছে। তাহলে এই পিস্টনটি যখন নিচের দিকে নেমে আসবে তখন এইটুক উচ্চতায় A1 ক্ষেত্রফলে যে তরলটুকু ছিল সেই তরলটুকুকে সে ঠেলে, বা একদম বাংলায় যদি বলি আমরা, আমাদের নিজেদের ব্যবহৃত বাংলা, সহজ বাংলায়, সে একদম কেকে নিয়ে আসবে তরল পদার্থকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তরল পদার্থের মধ্য দিয়ে P1 চাপ কোনো অংশে না কমে এই P1 চাপ কিন্তু তরল পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, P1 চাপ কিন্তু একই রকম থাকবে, কিন্তু এই P1 চাপটা সঞ্চালিত হয়ে চলে আসছে কোথায়, এখন চলে আসছে বড় পিস্টনে, C2 সিলিন্ডারে, বড় সিলিন্ডারে। তার মানে C2 সিলিন্ডারে চলে আসছে। ছোট পিস্টনে দ্বারা বল প্রয়োগ করার কারণে, F1 বল প্রয়োগ করার কারণে ওই সিলিন্ডারটিতে যে তরল ছিল সেই তরলটি মধ্য দিয়ে P1 যে অনুভূত চাপ, সেই চাপটা সঞ্চালিত হয়ে চলে আসছে কোথায়, বড় পিস্টনে, বড় ক্ষেত্রফলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে P1 চাপ কিন্তু সেম থাকবে, কিন্তু এই চাপটা সেম থাকলেও এখানে ক্ষেত্রফল বেশি, এই জন্য এই চাপটা এই পিস্টনটির পুরো ক্ষেত্রফলের সব জায়গায় না কমে পুরো জায়গায় কিন্তু ছড়িয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ম্যাথমেটিক্যালি কিন্তু আমি এখন চিন্তা করতে পারি যে A2 ক্ষেত্রফলে তাহলে এই চাপটা কতটুকু অনুভূত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি F1/A1, এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, এই চাপটা কিন্তু একই রকম থাকবে, ঠিক আছে, কিন্তু এই চাপের সাথে এখন গুণ হয়ে যাবে A2, তার মানে A2 ক্ষেত্রফলটা আপনারা দেখতে পাচ্ছেন বেশি। প্রিয় শিক্ষার্থীরা, A2 ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে চাপের পরিমাণ কমবে না বা বাড়বে না, এই চাপটা দুই পাশেই সমান থাকবে, কিন্তু এই P1 এই চাপটা এই ক্ষেত্রফলের অর্থাৎ এই যে A2 পিস্টনটার ক্ষেত্রফল এর সব জায়গায় ছড়িয়ে যাবে। তাই একই পরিমাণ চাপ সব জায়গায় বেশি পরিমাণ জায়গায় ছড়িয়ে যাওয়ার কারণে এখানে এই পিস্টনটি আমরা ধরে নিচ্ছি S অবস্থানে ছিল, এই পিস্টনটি কিন্তু এখন উপরের দিকে উঠে যাবে। এই পিস্টনটি কিন্তু একটি বল অনুভব করবে এবং এই পিস্টনটি কিন্তু উপরের দিকে উঠে যাবে। তাই আমরা বলতেছি S থেকে T অবস্থানে চলে গেছে, অর্থাৎ আমরা বলতে পারি এই P1 চাপ A2 ক্ষেত্রফলের উপর ছড়িয়ে পড়েছে এবং এখানে একটি F2 বল অনুভূত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অনুভূত বলের পরিমাণ আমরা বলতেছি F2, আর আমরা বলতে চাই এই F2 এর পরিমাণ অবশ্যই F1 এর থেকে কয়েক গুণ বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি P = F/A, তাহলে F = P × A। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে চাপ যদি একই থাকে প্রবলেম নেই, কিন্তু ক্ষেত্রফলটা যদি বেশি হয় তাহলে অনুভূত বলের পরিমাণও কিন্তু বেশি হয়ে যাবে। চাপ একই থাকবে, ক্ষেত্রফল বেশি, তাহলে চাপের সাথে ক্ষেত্রফল গুণ যখন হবে তখন তো আমরা ফোর্স পাবো না, তার ক্ষেত্রফল যদি বেশি হয়
তাহলে অবশ্যই ফোর্সটা কি হবে? বেশি হবে। এখানেও কিন্তু সেই সেম ঘটনা, ছোট পিস্টনে অনুভূত চাপ P1 এটা সেম থাকবে, তরল পদার্থের মধ্যে সঞ্চালিত হতে হতে সে বড় পিস্টনে, বড় সিলিন্ডারে এসে পৌঁছাবে এবং বড় সিলিন্ডারের যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটি ছোট পিস্টনের থেকে বহুগুণ বেশি। এই জন্য ওই P1 চাপ ওই বড় ক্ষেত্রফলে সমানভাবে ছড়িয়ে পড়বে, ফলে বড় পিস্টনটি F2 বল উপরের দিকে অনুভব করবে এবং পিস্টনটি S থেকে T অবস্থানে তার সরণ ঘটবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখানে F এর পরিমাণটা আসলে কত। অতএব এই যে আমরা পাচ্ছি যে F1 বাই A1, আমরা যে F1 বাই A1 ইন্টু A2 পাচ্ছি, এইটাকে আমরা বলতেছি অনুভূত বল, যার পরিমাণ হচ্ছে F2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চাপ কিন্তু একই থাকতেছে, এই A2 এর কারণে বেসিক্যালি আমরা যে বলটা অনুভব করতেছি সেটা আমরা F2 বেশি পাচ্ছি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে ছোট পিস্টনে যে বল আমরা দিয়েছি, সেই বলটা বড় পিস্টনে বেশি ক্ষেত্রফলে যে চাপটা ছড়িয়ে পড়ার কারণে বড় পিস্টনে আমরা যে বলটা পাচ্ছি সেটা বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। আমি আবারও বলতেছি, প্যাসকেলের সূত্র অনুযায়ী চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, কোনো অংশে কমে যাবে না, চাপ বেশিও হবে না। কিন্তু ক্ষেত্রফল বড় হওয়ার কারণে, ওই পরিমাণ চাপ বেশি জায়গায় ছড়িয়ে পড়ার কারণে পিস্টনটি একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করবে, যেটা অবশ্যই বেশি। আমরা যদি আরেকটু ম্যাথমেটিক্যালি এটা চিন্তা করি প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সিম্পলভাবে ভাবার চেষ্টা করেন, P ইকুয়াল টু F বাই A। তাহলে F ইকুয়াল টু P ইন্টু A। তাহলে আমি যদি বলি যে P হচ্ছে ধ্রুবক, আমি বললাম চাপ এখানে ধ্রুবক, তাহলে চাপ যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এটা সমানুপাতিক A। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি এটি F সমানুপাতিক A। যদি চাপ ধ্রুবক হয়, তাহলে চাপ যদি ধ্রুবক হয় তাহলে বলটা অনুভূত হবে কার কারণে? মানে বলটা ডিপেন্ড করবে কার কারণে? ক্ষেত্রফলের উপর। তাহলে ক্ষেত্রফল যদি বেশি হয়, অবশ্যই এখানে চাপ ধ্রুবক, তাহলে বলটা অবশ্যই কি হবে? বেশি হবে। কেমন? তাহলে আমরা এখন এখানে যদি একটি সিম্পল গণিতের মাধ্যমে বোঝার চেষ্টা করি, কিরকম? মনে করেন আমরা হিসাব করলাম যে 4টা ডিমের দাম সে 40 টাকা। ওকে, 4টা ডিমের দাম 40 টাকা। আমরা এখন বলতেছি একটা ডিমের দাম কত? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 40/4, তাই না? তাহলে এই 40/4 এইটা দিয়ে যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে 10। ওকে, তার মান হচ্ছে 10। এবার আপনি চিন্তা করেন, যদি আপনি এখানে বলেন যে আমি এখন 5টা ডিম কিনবো, তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, 40/4 এটা কিন্তু সেম থাকতেছে, এর সাথে গুণ হচ্ছে 5, তার মানে এটা কিন্তু আমরা বলতেছি 50। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 40/4 এটা কিন্তু একই থাকতেছে, মানে একটা ডিমের দাম 10 টাকা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক তেমনি আমরা বলছিলাম যে A1 ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ হচ্ছে F1, তাহলে একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ হচ্ছে F1 বাই A1। এইটা ঠিক কিন্তু সেই 40/4 এর মতো, এইটা কিন্তু চেঞ্জ হবে না প্রিয় শিক্ষার্থীরা। তার মানে এখানে যে আমি P1টা পাবো এটা ঠিক 10-এর মতো, 10-এর মতো। আমি ম্যাথমেটিক্যাল এটা বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে এখানে কিন্তু F1 বাই A1 এটা কিন্তু চেঞ্জ হবে না, তার মানে P1 কিন্তু চেঞ্জ হবে না। আসলে এর সাথে যদি এখন আমি A2, তার মানে A2 ক্ষেত্রফলের উপর, তাহলে P1 ইন্টু কিন্তু A2, তার মানে P1 কিন্তু সেম আছে, তার মানে আমরা বলতে পারি F1 বাই A1 এটা কিন্তু সেম আছে, কিন্তু এর সাথে গুণ হয়ে যাচ্ছে A2, আর A2টা বেশি। লাইক যদি আমি একটু উদাহরণের সাহায্যে বোঝাই, তাহলে আমি যদি এখন বলি না 5টা না, আমি এর থেকে বেশি বাড়াই দিব, এই A2টা বেশি বাড়াই দিব। তার মানে এখন যদি আমি বলি এখানে যদি আমি 10টা ডিম কিনতাম, সে 10 যদি হতো, তাহলে 40/4 ভাইয়া এটা কিন্তু চেঞ্জ হতো না। 40/4 অর্থাৎ P1 কিন্তু সেম থাকতো, কিন্তু এখানে গুণ হয়ে যাচ্ছে কি? 5-এর থেকে এখন কে বেশি? 10 বেশি। তার মানে আমরা এখানে বলতে পারবো যে আমরা এখন এই ডিমের দাম হবে 100 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনারা বলেন আমি এই যে দামটা কেন বাড়লো? 10 কি চেঞ্জ হয়েছে? তার মানে 40/4 এটা কি পরিবর্তন হয়েছে? প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু পরিবর্তন হয়নি, এইখানে সংখ্যা বাড়ছে, তাই গুণফলটা বেড়ে গিয়েছে। তার মানে আমরা এখানে বলতে পারি F1 বাই A1 অর্থাৎ অনুভূত চাপ P1 এইটা চেঞ্জ হয় নাই, বেড়ে গিয়েছে হচ্ছে এই A2। এই A2 বেশি বলে এখানে আমরা F1 বাই A1 অর্থাৎ P1 ইন্টু A যে মানটা পাবো সেটা অবশ্যই 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 বেশি হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, ছোট ক্ষুদ্রতম পিস্টন দ্বারা, ক্ষুদ্রতম অংশে যদি আমরা পিস্টন দ্বারা বল দিতে পারি, তাহলে বৃহত্তর অংশে
সেই বল বেশি অনুভূত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি, আমরা যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটি এখানে পাচ্ছি, অর্থাৎ F2 ইকুয়াল টু F1/A1 ইন্টু A2, এই সূত্রটাই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতির ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে এই F1/A1 এইটা কিন্তু আসলে সেম থাকতেছে, এই ক্ষেত্রফল বেশি হইলে আমরা এটা বেশি পাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই কারণেই আসলে বল বৃদ্ধিকরণ নীতির যে স্টেটমেন্ট সেটা এরকম ছিল যে তরলের ক্ষুদ্রতম অংশে যদি আমরা পিস্টন দ্বারা বল প্রয়োগ করতে পারি, তাহলে সেই বল বৃহত্তর পিস্টনে বহুগুণে বেশি অনুভূত হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের এক্সপেরিমেন্টে ফেরত আসি। সেই সেম সিস্টেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে ছোট পিস্টনের ভেতরে আমার তরল রয়েছে। তাহলে ছোট পিস্টন আপনারা এখানে খেয়াল করেন, এই বড় ক্ষেত্রফল যেটা, তার পিস্টনটা কিন্তু একদম নিচের দিকে, বড় অংশে, বড় সিলিন্ডারে যে পিস্টনটি সেটা একদম নিচে, এখানে কোনো তরল কিচ্ছু নাই। আমি যখন এখানে বল প্রয়োগ করব, ওকে, তাহলে আমি যখন বল প্রয়োগ করছি, আপনারা খেয়াল করবেন, আমি যখন বল প্রয়োগ করছি পিস্টন দ্বারা, তখন এই পিস্টন এখানে চাপ অনুভব করছে এবং তরল পদার্থকে ঠেলে নিয়ে চলে আসছে। এই পথ দিয়ে তরল পদার্থটা এসে এখন কিন্তু বড় পিস্টনে এসে এই বড় ক্ষেত্রফলে এসে চাপটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। বড় পিস্টনটা একটি ঊর্ধ্বমুখী বল লাভ করেছে এবং বড় পিস্টনটি আগে একদম এই সিলিন্ডারটার তলানিতে ছিল, সেটা একটু উপরে উঠে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যতটুকু তরল অপসারিত হয়েছে ততটুকু তরল কিন্তু এই বড় সিলিন্ডারে এসে জমা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে এইখানে এই পিস্টনটি এই তরল পদার্থ সঞ্চালিত হয়েছে, তার ভিতর দিয়ে যে চাপ সঞ্চালিত হয়ে এইখানে বেশি ক্ষেত্রফলের উপর ছড়িয়ে পড়েছে, ফলে বড় পিস্টন কিন্তু বেশি বল অনুভব করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, লাইক সিস্টেমটা একদম এরকমই হয় যে আমি এখানে বল প্রয়োগ করছি, ওকে, আমি এখানে বল প্রয়োগ করছি, কেমন, আর এখানে সেই বলটা এই বেশি ক্ষেত্রফলের উপর ছড়িয়ে পড়েছে এবং বহুগুণে এখানে বেশি বল অনুভূত হচ্ছে এবং বড় পিস্টনটি উপরের দিকে উঠে গিয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যদি একটি সিম্পল পরীক্ষা করে দেখি এটা, তো আমাদের কাছে প্রায় 500 গ্রাম ওয়েটের একটি বস্তু আছে এখন। হ্যাঁ, তো আমি এই বস্তুটাকে এই বড় পিস্টনের এখানে রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা, বড় পিস্টনের উপরে এটাকে রেখেছি, অর্থাৎ বড় সিলিন্ডার এটাকে রেখেছি। আমরা এখন ছোট যে পিস্টন, এটা বল প্রয়োগ করব। আমরা দেখব অনায়াসে বড় পিস্টনটি এই 500 গ্রাম ভরের বস্তুটিকে ঠেলে উপরের দিকে উঠাইতে পারবে। সেম মেকানিজমে আমরা এটা ভারী কোনো বস্তুকে উপরে উঠাইতে এটা ইউজ করতে পারি। ব্রেকিং সিস্টেমে আমরা আমাদের এই প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই পুরো ভিডিওটাতে যে লেকচারটি আলোচনা করা হয়েছে, সেই প্যাসকেলের সূত্র, তার এক্সপেরিমেন্ট, প্যাসকেলের সূত্রের যে প্রয়োগ, বল বৃদ্ধিকরণ নীতি, সেগুলো টোটাল টপিকগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে এবং অনুধাবন করতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আপনারা আপনাদের এসএসসি ফিজিক্সের এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বা লেকচারগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।